আজকের দুনিয়ায় এমন খুব কম শব্দ আছে যা শুনলে মানুষ দুই ভাগে ভাগ হয়ে যায়। সমর্থক একদিকে, বিরোধী আরেকদিকে। ঠিক তেমনই একটি শব্দ নারীবাদ। অসংখ্য মুসলিম এখন নারীবাদকে ধারণ করেন এবং নারীবাদ প্রতিষ্ঠায় তারা সক্রিয় ভূমিকা পালন করছেন। দুর্বল নারী মানে ধর্মীয় এবং পারিবারিক। মিডিয়ায় দুর্বল নারীর চরিত্র কেমন? যে হিজাব পরে, পরিবারের কথা শুনে, বাবা এবং স্বামীর সিদ্ধান্ত মেনে নেয়। ফলে কি হয়? দর্শকরা শেখে ধর্ম ও পরিবার মানেই দুর্বলতা। কিভাবে আধুনিক শিক্ষা ব্যবস্থা ও মিডিয়া নারীবাদকে বৈশ্বিক আদর্শ হিসেবে প্রতিষ্ঠা করছে, এটি কি কোনো সচেতন প্রকল্প? অর্থাৎ এলজিবিটিকিউ যে তত্ত্বের উপর দাঁড়ানো। They weren't going to go back into the closet. They were going to go be out there, and they were going to be out and proud. It was a perfect storm of years of oppression. But Stonewall is just one moment in the history of LGBTQ life in America. মানে আপনি ফিজিক্যালি একজন পুরুষ, কিন্তু মেন্টালি যদি আপনি নিজেকে নারী ভাবেন, তাহলে ওদের ধারণা অনুযায়ী আপনি একজন। আজকের দুনিয়ায় এমন খুব কম শব্দ আছে যা শুনলে মানুষ দুই ভাগে ভাগ হয়ে যায়। সমর্থক একদিকে, বিরোধী আরেকদিকে। ঠিক তেমনই একটি শব্দ নারীবাদ। কেউ বলে নারীবাদ মানে নারীর মুক্তির নাম, কেউ বলে এটি পরিবার ধ্বংসের দর্শন, কেউ ভাবে নারীবাদ মানেই পুরুষ বিরোধিতা। কিন্তু প্রশ্ন হলো, নারীবাদ আসলে কি? এটি কি চিরন্তন ন্যায় বিচারের আন্দোলন, নাকি একটি নির্দিষ্ট সময়, অর্থনীতি ও ক্ষমতার কাঠামোর ভিতরে জন্ম নেওয়া মতাদর্শ? আজ আমরা আবেগ দিয়ে নয়, স্লোগান দিয়ে নয়, ইতিহাস, সমাজ ও চিন্তার আলোকে নারীবাদকে বোঝার চেষ্টা করব। কিভাবে শিল্প বিপ্লব, পুঁজিবাদ ও উপনিবেশবাদ নারী প্রশ্নকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছে, এবং মুক্তি শব্দটি কিভাবে সময়ের সাথে অর্থ বদলেছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, নারীর প্রকৃত মর্যাদা কি বাজারে, না পরিবার ও নৈতিক কাঠামোর ভিতরে? এই আলোচনা কাউকে আঘাত দেওয়ার জন্য নয়, বরং চিন্তাকে জাগানোর জন্য। কারণ কোনো মতবাদকে জানতে হলে প্রথমে তাকে প্রশ্ন করতে জানতে হয়। তাহলে চলুন নারীবাদকে শুনি, তার স্লোগানের বাইরে গিয়ে তার ইতিহাসের গভীরে নেবে। আপনারা দেখছেন দ্য ডেইলি পডকাস্ট। আমাদের আজকের আলোচনা টপিক নারীবাদ। আমাদের সাথে আছেন সেন্টার ফর ইসলামিক থট অ্যান্ড স্টাডিজের সম্মানিত সদস্য আবিদুর রহমান। সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবিদ ভাই, নারীবাদ আসলে কি? লিঙ্গের সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক সমতার বিশ্বাসের নামই হলো নারীবাদ। এটি কি সামাজিক আন্দোলন নাকি দর্শন? এর মূল দাবিগুলো কি কি, এবং পশ্চিমা বিশ্বে এটিকে কেন প্রয়োজনীয় মনে করা হয়? যে আপনাকে ধন্যবাদ। দেখুন, নারীবাদ এটা যেমন একটি সামাজিক আন্দোলন, ঠিক তেমন নারীবাদ একটি দর্শনও। প্রাথমিক পর্যায়ে নারীবাদ একটি সামাজিক আন্দোলন থাকলেও পরবর্তীতে এটি একটি দর্শনের রূপ নেয়। 18 শতকের শেষের দিকে ইউরোপের নারী সমাজ তাদের ন্যায্য অধিকার আদায়ের দাবিতে একটি আন্দোলন করে। এটাকে নারীবাদের প্রথম আন্দোলন বা প্রথম স্তর বলা হয়। পশ্চিমা সমাজে ঐতিহাসিক বাস্তবতা খুব কঠিন ছিল। নারীদের ভোটাধিকার ছিল না, শিক্ষাধিকার ছিল না, সম্পত্তির অধিকার ছিল না, আইনি স্বীকৃতি ছিল না, নারীরা গির্জায় অপমানিত হতো, আর বিয়ে এটা ছিল একতরফা শোষণ। এই চরম বাস্তবতাগুলো পশ্চিমা নারীদেরকে বিদ্রোহী করে তোলে। ফলে 18 শতকের শেষের দিকে ইউরোপের নারী সমাজ তাদের ন্যায্য অধিকার আদায়ের দাবিতে একটি আন্দোলন করে। এটিকে নারীবাদের প্রথম স্তর বলা হয়। এখানে তাদের মূল দাবি ছিল আইনি ও সামাজিক অধিকার। এ পর্যায়ে নারীবাদ খুব বাস্তব এবং বৈধ একটি দাবি ছিল। এখানে নারীবাদ মূলত একটি সামাজিক এবং রাজনৈতিক আন্দোলন। এটিকে আপনি ন্যায্য অধিকারের লড়াইও বলতে পারেন। তাহলে নারীবাদটা মূলত 18 শতকের শেষের দিকে ন্যায্য অধিকার আদায়ের দাবি নিয়ে শুরু হয়েছে। এখন আমি একটি বিষয় জানতে চাচ্ছি, সেটি হলো, এই আন্দোলন তো ইউরোপে হয়েছিল। পশ্চিমা নারী সমাজ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত ছিল বলেই তারা রাস্তায় নেমেছিল। কিন্তু ইসলাম তো নারীকে পূর্ণ মর্যাদায় ভূষিত করেছে, তাদের অধিকার নিশ্চিত করেছিল। তাহলে কেন অনেক মুসলিমরাও এখন নারীবাদের পক্ষে কথা বলেন এবং নারীবাদকে ধারণ করেন? আরো স্পষ্ট করে যদি বলি, যে নারীবাদী প্রক্রিয়ায় তারা তাদের অধিকার আদায়ের চেষ্টা করে। আপনি খুব চমৎকার প্রশ্ন করেছেন। এটা নারীবাদ বোঝার জন্য এই প্রশ্নটা খুবই প্রয়োজন ছিল। তো দেখুন, নারীবাদ এটা কিন্তু শুধু একটি আন্দোলনের নাম নয়। নারীবাদ একটা বিশ্বাসের নাম। এবং শুধু পশ্চিমারাই নয়,
অসংখ্য মুসলিম এখন নারীবাদকে ধারণ করেন এবং নারীবাদ প্রতিষ্ঠায় তারা সক্রিয় ভূমিকা পালন করছেন। কেন? ইসলাম তো নারীকে পূর্ণ মর্যাদা দিয়েছিল, তাদের ন্যায্য অধিকারগুলোকে নিশ্চিত করেছিল। তাহলে এখন তাদের রাস্তায় নামতে হচ্ছে কেন? তাহলে চলুন আমরা একটু ইতিহাস পর্যালোচনা করি। আমরা দেখতে চাই যে ইসলাম নারীকে ন্যায্য অধিকার দেওয়ার পরও কেন তাদের অধিকার আদায়ের দাবিতে রাস্তায় নামতে হলো। প্রথমত আমরা জানবো ইসলাম আসার আগে নারীর অবস্থা কেমন ছিল। ইসলাম আসার আগে নারীদের সম্পত্তির অধিকার ছিল না, আইনি স্বীকৃতি ছিল না, কখনো কখনো তারা বেচা কেনার বস্তু ছিল, এমনকি কন্যা শিশুকে হত্যা পর্যন্ত করা স্বাভাবিক ছিল। এটা কেবল আরব না, হ্যাঁ, এটা হিন্দু, ইহুদি, রোমান, গ্রিক, মোট কথা সমগ্র বিশ্বে একই চিত্র ছিল। তো ইসলাম এসে কি করলো? ইসলাম এসে বিপ্লব ঘটালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীর মর্যাদা নিয়ে যে বিপ্লব করলেন সেটা ছিল মানব ইতিহাসে একক। আমি আবারও বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীর মর্যাদা নিয়ে যে বিপ্লব করলেন সেটা ছিল মানব ইতিহাসে একক। ইসলাম নারীকে সবই দিয়েছিল, নারীকে পূর্ণ মর্যাদা দিয়েছিল, তাদের ন্যায্য অধিকারগুলোকে নিশ্চিত করেছিল। দেখুন, এই ইতিহাসগুলো তো আমরা সকলেই জানি। জাহিলি যুগের ইতিহাস সম্পর্কে আমাদের কম বেশি সকলেরই ধারণা আছে। সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহ মাদা খসরাল আলম বিন হেতাতিল মুসলিমিন গ্রন্থে এ বিষয়ে চমৎকার আলোচনা করেছেন। সম্ভবত আদিব হুজুর এটা বাংলা করেছেন যে মুসলিম উম্মার পতনে বিশ্বের কি ক্ষতি হলো। জি জি। তো ইসলাম তো নারীকে সবই দিয়েছিল, তাহলে সমস্যাটা শুরু হলো কখন থেকে? সমস্যাটা শুরু হলো 15 শতকের পর থেকে। 15 শতকের জি, মানে মোটা দাগে যে সমস্যা তো মানে খেলাফতের জামানার পরে থেকেই হয়েছে টুকটাক, কিন্তু মোটা দাগে যে সমস্যাটা সেটা 15 শতকের পর থেকে শুরু হয়েছে। তখন মঙ্গল আক্রমণ হয়েছে, নানান রকমের ক্রুসেড সংগঠিত হয়েছে, ফলে মুসলিম দুনিয়ায় রাজনৈতিক পতন ঘটে। এরপরে আসুন 16 থেকে 17 শতক। 16 থেকে 17। হ্যাঁ, এই সময়টাতে ব্রিটিশ, ফরাসি, ডাচ, পর্তুগিজ ওরা এসে মুসলিম দুনিয়া দখল করে নিল। ওরা এসে কি করলো? ইসলামী আইন ভেঙে দিয়ে কলোনিয়াল সিভিল আইন চাপিয়ে দিল। মুসলিম সমাজের শিক্ষা নষ্ট করে ফেললো। নারীর ইসলামী অধিকার কাগজে কলমে থাকলেও বাস্তবে তা হারিয়ে গেল। পশ্চিমা চিন্তা, পশ্চিমা ফ্যাশন নারীকে ভোগ্যপণ্য বানাতে শুরু করলো। মুসলিম পুরুষদের মানসিক দাসত্ব তৈরি হলো। নারীর জন্য ইসলামের ন্যায় বিচারের যে মডেল ছিল সেটা চাপা পড়ে গেল। এখান থেকেই জন্ম নিল দুই বিপরীত চিত্র। একদল চরম রক্ষণশীল, নারীকে ঘরে আটকালো, আরেক দল চরম পাশ্চাত্যপন্থী, নারীকে ভোগ্যপণ্য বানালো। মাঝখান থেকে ইসলামের মধ্যমপন্থী যে সিস্টেমটা ছিল সেটা হারিয়ে গেল। ফলে মুসলিম সমাজ থেকে ইসলামী সভ্যতা আস্তে আস্তে বিদায় নিতে শুরু করলো। ধর্মীয় চেতনা দুর্বল হয়ে পড়লো। এখান থেকেই মূলত নারী অবমূল্যায়ন ধীরে ধীরে ঢুকতে শুরু করলো। এবং আজ আমরা যে চিত্রটা দেখতে পাচ্ছি সেটা তারই ফলাফল। এখন আপনি আমাকে বলুন তো, এই যে নারীদের বর্তমান অবস্থা, এটার জন্য কি ইসলাম দায়ী বা ইসলামী সভ্যতা দায়ী? না, বরঞ্চ ইসলামী সভ্যতার অনুপস্থিতি তাদের এই অবস্থার জন্য দায়ী। এবার আসি আপনার প্রথম প্রশ্নে। সেখানে আমরা আলোচনা করছিলাম নারীবাদের প্রথম স্তর নিয়ে। আমরা সেখানে জানতে পারলাম, জি, 3টা স্তরের কথা বলা হয়েছিল, তার মধ্যে ব্যাখ্যা করে প্রথম স্তরটা শুধু বলা হয়েছে। সেখানে আমরা দেখতে পেলাম যে নারীবাদের প্রথম স্তরের দাবি এটা খুব স্বাভাবিক, বাস্তব এবং বৈধ একটা দাবি ছিল। তো এবার আসি দ্বিতীয় স্তর। হ্যাঁ, এটাকে ফিলোসফিক্যাল বা আইডিওলজিক্যাল ফেমিনিজম বলা হয়। এটা সেই ধাপ যেখানে ফেমিনিজম বা নারীবাদ মতাদর্শের রূপ নেয়। এখানেই ঢুকে পড়ে লিবারেলিজম, ইন্ডিভিজুয়ালিজম, সেকুলারিজম এবং রেডিক্যাল চিন্তা। তাদের দাবি হলো এখন নারী শুধু অধিকার চাইবে না, বরং পুরো সমাজ ব্যবস্থা বদলাতে হবে। এখানে গুরুত্বপূর্ণ কিছু আইডিয়া আসে, যেমন পরিবার, এটাকে ওরা বলে পুরুষের আধিপত্যের কারাগার। তারপর ধরুন গৃহিণী সংস্কৃতি, এটাকে ওরা বলে শোষণ, মানে আমাদের মা বোন যারা ঘর সামলাচ্ছেন তারা শোষণের শিকার হচ্ছেন। এই ঘর সামলানোকে ওরা শোষণ বলে আখ্যা দিচ্ছে। এরপর আপনার ধর্ম, এটাকে ওরা বলে নারীকে নিয়ন্ত্রণের হাতিয়ার। এখান থেকে মূলত ওদের দাবি উঠেছে যে ব্যক্তি পরিবার ধর্মের উপরে এবং জীবনের চূড়ান্ত মালিক আমি নিজেই, ইন্ডিভিজুয়ালিজম। সো দ্বিতীয় স্তরের নারীবাদ এটা শুধু অধিকার আন্দোলন ছিল না, বরং
এটা একটি পূর্ণাঙ্গ সভ্যতাগত দর্শন হয়ে ওঠে। এবার আসুন তৃতীয় স্তর, এটাকে পোস্ট মডার্ন বা আইডেন্টিটি ফেমিনিজম বলা হয়। পোস্ট মডার্ন বা আইডেন্টিটি ফেমিনিজম বলা হয়। হ্যাঁ, এখানে এসে নারীবাদের আন্দোলনের দিক অনেকটা বদলে যায়। তাদের ফোকাস এখন শুধু নারী নয়, বরং আইডেন্টিটি, অর্থাৎ পরিচয় কেন্দ্রিক আন্দোলন। এখানে এসে যোগ হয় এলজিবিটি কিউ, জেন্ডার ইজ এ সোশ্যাল কনস্ট্রাক্ট। নারীত্ব এটা জন্মগত নয়, এটা মানসিক পরিচয়। অর্থাৎ এলজিবিটি কিউ যে তত্ত্বের উপর দাঁড়ানো, মানে আপনি ফিজিক্যালি একজন পুরুষ, কিন্তু মেন্টালি যদি আপনি নিজেকে নারী ভাবেন, তাহলে ওদের ধারণা অনুযায়ী আপনি একজন নারী। ঠিক তেমনি ভাবে আপনি ফিজিক্যালি একজন নারী, কিন্তু মেন্টালি যদি আপনি নিজেকে পুরুষ ভাবেন, তাহলে ওদের ধারণা অনুযায়ী আপনি একজন পুরুষ। মূলত এখান থেকেই ইসলামের সাথে দ্বন্দ্বটা আরো তীব্র হয়, কারণ ইসলাম বলে জেন্ডার এটা আল্লাহ প্রদত্ত, আর ওরা বলে জেন্ডার এটা মানুষের বানানো। এবার আসুন চতুর্থ স্তর, এটাকে রেডিক্যাল কালচারাল ফেমিনিজম বলা হয়। এখানে এসে নারীবাদ অনেকটা সোশ্যাল মিডিয়া নির্ভর হয়ে যায়। জেন্ডার ফ্লুইডিটির জোরালো প্রচার হয়, বিশেষ করে পুরুষকে নারীর শত্রু হিসেবে চিত্রিত করা হয়। এ পর্যায়ে নারীবাদ অনেকটা সামাজিক সংস্কৃতি পাল্টে ফেলার আন্দোলনে পরিণত হয়। তো এই যে আমরা 4টা স্তরের কথা বললাম, এগুলোর মধ্যে ইসলামের সাথে তুমুল দ্বন্দ্ব আছে, বিশেষ করে 3টা জায়গায় ওদের মতবাদের সাথে ইসলামের সাথে তুমুল দ্বন্দ্ব। নাম্বার 1, ইসলাম পরিবারকে ভিত্তি করে, আর ওরা ব্যক্তিকে ভিত্তি করে। এটার ব্যাখ্যা আমি সামনে করব ইনশাল্লাহ। নাম্বার 2, ইসলাম আল্লাহর আইনের কথা বলে, আর ওরা ধর্মকে ব্যক্তিগত করে ফেলে। অর্থাৎ ধর্ম এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, রাষ্ট্র ও সমাজের সাথে ধর্মের কোনো সম্পৃক্ততা নেই। নাম্বার 3, ইসলাম জেন্ডারের স্বাভাবিক বাস্তবতা মানে, অর্থাৎ আপনি যদি সৃষ্টিগতভাবে পুরুষ হন, তাহলে একজন পুরুষের যে দায়িত্ব সেটা আপনাকে পালন করতে হবে এবং একজন পুরুষের ভূমিকায় আপনাকে থাকতে হবে। আর আপনি যদি সৃষ্টিগতভাবে একজন নারী হন, তাহলে নারীর যে দায়িত্ব সেটা আপনাকে পালন করতে হবে এবং নারীর ভূমিকায় আপনাকে থাকতে হবে। এটা ইসলাম বলে। আর ওরা জেন্ডারের এই স্বাভাবিক বাস্তবতাকে অস্বীকার করে। মানে কতটা জঘন্য এবং নোংরা মানসিকতার হলে এরকম চিন্তা মাথায় আসতে পারে, একটু কল্পনা করুন। পশ্চিমা নারীবাদ জন্মের পিছনে আমরা যে সংকট দেখতে পাই এবং পশ্চিমে নারী অধিকার আদায়ের দাবিতে যে আন্দোলনগুলো হয়েছে, পর্যায়ক্রমে এসব আন্দোলনগুলোকে কেন্দ্র করে বেশ কিছু থিওরি আবিষ্কার হয়েছে। এর পেছনে মৌলিকভাবে কোন কোন বাস্তবতা দায়ী? জি, ধন্যবাদ আপনাকে। দেখুন, পশ্চিমে নারীবাদ হঠাৎ করে জন্ম নেয়নি। এটা এসেছে দীর্ঘ ইতিহাস, তীব্র বৈষম্য এবং সভ্যতাগত সংঘর্ষের ভিতর দিয়ে। পশ্চিমা নারীবাদ জন্মের পেছনে 3টি বড় ঐতিহাসিক প্রেক্ষাপট কাজ করেছে: চার্চের দমন নীতি, শিল্প বিপ্লবের অর্থনৈতিক শোষণ, উপনিবেশবাদ থেকে জন্ম নেওয়া নতুন রাজনৈতিক সচেতনতা। খ্রিস্টান চার্চ বহু শতাব্দী ধরেই নারীর প্রতি গভীর অবমূল্যায়নমূলক দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠা করে রেখেছিল। যেমন নারীকে পাপের উৎস মনে করা হতো, নারীদের ধর্মীয় নেতৃত্ব এবং জ্ঞান চর্চা প্রকাশ্যে দমন করা হয়েছিল। ফলে নারীরা নিজেদেরকে সমাজের দ্বিতীয় শ্রেণীর মানুষ হিসেবে গণ্য করত। আর এই চাপ থেকেই নারীরা ধীরে ধীরে বিদ্রোহী মানসিকতার দিকে ধাবিত হয়। এরপর আসুন শিল্প বিপ্লব। শিল্প বিপ্লব কি করলো? জি, শিল্প বিপ্লব মানে দ্বিতীয়টা। শিল্প বিপ্লব ইউরোপে বড় বড় কারখানা তৈরি করলো। এই কারখানাগুলো শ্রমিক চাইলো, আর সবচেয়ে সস্তা ছিল নারী এবং শিশু শ্রম। নারীরা পুরুষদের মতনই কাজ করত, কিন্তু পারিশ্রমিকের বেলায় তারা তীব্র বৈষম্যের শিকার হতো। এখানেই মূলত প্রশ্ন ওঠে যে আমরা কি শুধু শ্রম দিব, সম্মান পাবো না? আর এই প্রশ্নই নারীবাদের রাজনৈতিক এবং সামাজিক আন্দোলনের চাহিদা তৈরি করে। এবার আসুন উপনিবেশবাদ। দেখুন, উপনিবেশবাদ সরাসরি নারীবাদ সৃষ্টি করেনি, কিন্তু নারীর মুক্তিকে অজুহাত বানিয়ে স্থানীয় ধর্ম, পরিবার এবং সংস্কৃতি ভেঙে এমন এক মানসিক এবং সামাজিক বাস্তবতা তৈরি করেছে যেখানে নারীবাদ খুব স্বাভাবিক একটা উত্তর হিসেবে হাজির হয়েছে। এখন আমি যদি সংক্ষেপে বলি, তাহলে বলবো ইসলাম নারীর মর্যাদা প্রতিষ্ঠা করেছিল। ইসলামী শাসন যতদিন ছিল ততদিন পর্যন্ত এটা বাস্তবভাবে টিকে ছিল। পরবর্তীতে রাজনৈতিক অবনতি, সাংস্কৃতিক বিচ্যুতি, জাহিলি রীতির পুনরাগমন, উপনিবেশিক আগ্রাসন এবং পশ্চিমা আধিপত্য, এই সকল কিছুর কারণে নারী আবার অবহেলার শিকার হতে শুরু করে। ফলে 18 শতকের শেষের দিকে ন্যায্য অধিকার আদায়ের দাবিতে নারী আন্দোলনের সূচনা হলেও পরবর্তীতে
এটি ভয়ঙ্কর এক সমাজ বিধ্বংসী মতাদর্শের রূপ নেয়। আচ্ছা আবিদ ভাই, আমরা একটা কথা প্রায় শুনি যে আধুনিক শিক্ষা ব্যবস্থা ও মিডিয়া নারীবাদকে বৈশ্বিক আদর্শ হিসেবে প্রতিষ্ঠা করেছে। এখন আমি যে জিনিসটা জানতে যাচ্ছি সেটি হলো, কিভাবে আধুনিক শিক্ষা ব্যবস্থা ও মিডিয়া নারীবাদকে বৈশ্বিক আদর্শ হিসেবে প্রতিষ্ঠা করছে? এটি কি কোনো সচেতন প্রকল্প? আপনি খুব গুরুত্বপূর্ণ ও স্ট্র্যাটেজিক প্রশ্ন করেছেন। এই প্রশ্নটি আসলে নারীবাদকে আন্দোলন নয়, বরং একটি বৈশ্বিক আদর্শ, গ্লোবাল আইডিওলজি হিসেবে বুঝতে সাহায্য করবে। কিন্তু এই প্রশ্নটির গঠনমূলক জবাব যদি আমি দিতে চাই, তাহলে এটার জন্য আলাদা একটা এপিসোড করতে হবে। স্বল্প সময়ে এটার যথোপযুক্ত উত্তর দেওয়া সম্ভব নয়। তবে আপনি যেহেতু প্রশ্ন করেই ফেলেছেন, খুব সংক্ষেপে আমি দু একটা কথা বলছি। দেখুন, আধুনিক শিক্ষা ব্যবস্থা এবং মিডিয়া নারীবাদকে বৈশ্বিক আদর্শ হিসেবে প্রতিষ্ঠা করেছে, এবং এটা স্বতঃস্ফূর্ত নয়, বরং এটি একটি দীর্ঘমেয়াদী কাঠামোগত প্রকল্প, যেখানে রাষ্ট্র, কর্পোরেট শক্তি এবং সাংস্কৃতিক ইঞ্জিন একসাথে কাজ করছে। এখন আমরা দেখব আধুনিক শিক্ষা ব্যবস্থা কিভাবে নারীবাদকে প্রচার করছে। আধুনিক শিক্ষা ব্যবস্থায় কি আছে? জেন্ডার স্টাডিজ, পেট্রিয়ার্কি থিওরি, পাওয়ার স্ট্রাকচার অ্যানালাইসিস, ফ্যামিলি অ্যাজ এ সোশ্যাল কনস্ট্রাক্ট। শিক্ষার্থীরা নারীবাদকে একটি মতবাদ নয়, বরং নৈতিক সত্য, মোরাল ট্রুথ হিসেবে শেখে। এখন সবগুলা নিয়ে আলোচনা করা তো সম্ভব নয়, আমি জাস্ট একটা নিয়ে আলোচনা করছি। ফ্যামিলি অ্যাজ এ সোশ্যাল কনস্ট্রাক্ট। নারীবাদী স্লোগান হলো, ফ্যামিলি একমাত্র মডেল নয়, যে কোনো কাঠামোই সমান। ফলে শিক্ষার্থীরা শেখে পরিবার বদলানো যায়, ভূমিকা বদলানো যায়, আর দায়বদ্ধতা এটা একটা আপেক্ষিক জিনিস। ফর এক্সাম্পল, ওদের বইয়ে আছে দেয়ার ইজ নো আইডিয়াল ফ্যামিলি স্ট্রাকচার। ফলে বিয়ে, পিতৃত্ব, মাতৃত্ব সবগুলো ঐচ্ছিক মতামত হয়ে যায়। কিন্তু সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো, এই যে স্টুডেন্টরা যে এত কিছু পড়ছে, ওরা কিন্তু বুঝতেই পারছে না যে ওরা কি শিখছে। মানে আধুনিক শিক্ষা ব্যবস্থা নারীবাদকে এমন ভাবে শেখায় যে এটাকে কোনো মতবাদী মনে হয় না, বরং মনে হয় এটা একটা বুদ্ধিমান মানুষের স্বাভাবিক চিন্তা। ধর্ম এবং ঐতিহ্যকে প্রশ্নহীনভাবে সন্দেহজনক করে তোলা হয়। আর পরিবারকে ভালোবাসার জায়গা নয়, ক্ষমতার লড়াই হিসেবে দেখানো হয়। ফলে একজন শিক্ষার্থী নারীবাদ চয়ন করে না, নারীবাদের ভেতরেই বড় হয়। আর সিলেবাস যখন দর্শন শেখায়, মানুষ আর তখন বুঝতেই পারে না যে সে কি বিশ্বাস করছে। এবার আসুন মিডিয়া। মিডিয়া কিভাবে নারীবাদকে প্রচার করে? মিডিয়া অনুভূতিকে আদর্শে রূপ দেয়। মিডিয়া কিন্তু যুক্তি দিয়ে কাজ করে না, মিডিয়া অনুভূতি দিয়ে কাজ করে, আর এই অনুভূতিকেই আস্তে আস্তে আদর্শে রূপান্তরিত করে। মিডিয়ার নারীবাদী ন্যারেটিভ, এখানে খুব গুরুত্বপূর্ণ একটা প্যাটার্ন আছে। আপনি প্রায় সবগুলো মিডিয়াতেই এই চিত্রটা লক্ষ্য করবেন। নাম্বার 1, শক্ত নারী মানেই পুরুষ বিদ্বেষী। আচ্ছা, মিডিয়াতে শক্ত নারীর চরিত্র কেমন? যে পুরুষকে অবজ্ঞা করে, পরিবারকে বোঝা মনে করে, স্বামীর কথা শোনে না। মানে ভাবটা এমন যে আই ডোন্ট নিড এনি ম্যান। ফলে কি হচ্ছে? দর্শকরা শিখছে শক্ত হতে চাইলে পুরুষের বিরুদ্ধে দাঁড়াতে হবে। নাম্বার 2, দুর্বল নারী মানে ধর্মীয় এবং পারিবারিক। মিডিয়ায় দুর্বল নারীর চরিত্র কেমন? যে হিজাব পরে, পরিবারের কথা শুনে, বাবা এবং স্বামীর সিদ্ধান্ত মেনে নেয়। ফলে কি হয়? দর্শকরা শেখে ধর্ম ও পরিবার মানেই দুর্বলতা। নাম্বার 3, নায়ক মানেই যিনি নিয়ম ভাঙেন। মিডিয়াতে নায়কের চরিত্র কি? যে সমাজের কোনো নিয়ম মানে না, সিস্টেমের বিরুদ্ধে যায়। ফর এক্সাম্পল, প্রেমিকার জন্য পরিবার ছেড়ে দিচ্ছে, মেয়ে নিয়ে পালিয়ে যাচ্ছে ইত্যাদি। তো ফলাফল কি হয়? দর্শকরা শেখে নিয়ম ভাঙার নামই সাহস। নাম্বার 4, ভিলেন মানেই যিনি ঐতিহ্য রক্ষা করেন। এখানে ভিলেন কারা? বাবা, মা, বড় ভাই, সমাজের গুরুজন এরা। কারণ তারা সবসময় বলে এটা করা যাবে না, ওইটা করা যাবে না, মানুষ কি বলবে, সমাজ কি বলবে। মানে প্রবৃত্তি পূরণে নিরুৎসাহিত করেন। আর সাধারণত তাদের একটু রাগী টাইপ দেখানো হয়। ফলে দর্শকরা শেখে ঐতিহ্য মানেই জুলুম। মানে ব্যাপারটা এমন ভাবে সাজানো, আপনি বুঝতেই পারছেন না যে আপনি মনস্তাত্ত্বিকভাবে ফেমিনিজমকে নিজের আদর্শ হিসেবে গ্রহণ করছেন। আরেকটি উদাহরণ দিই, পণ্যের বিজ্ঞাপন। নারীর শক্তি বা স্বাধীনতাকে পণ্য বিক্রির সাথে যুক্ত করা হয়। ফর এক্সাম্পল, শ্যাম্পুর বিজ্ঞাপন।
এখানে পারফিউমের বিজ্ঞাপন হতে পারে, পেস্টের বিজ্ঞাপন হতে পারে, ফেস ওয়াশের বিজ্ঞাপন হতে পারে, মানে এভরিথিং। এখানে কি দেখানো হয়? নারী নিজের পছন্দের জীবনযাপন করছে। কাজ ও স্টাইলকে ফ্রিডম হিসেবে দেখানো হয়। ইন্ডিভিজুয়ালিজম প্লাস পুঁজিবাদ। সামান্য 2 মিনিটের বিজ্ঞাপন, এর মধ্যে কত দর্শন, কত মতবাদকে প্রচার করা হয় চিন্তা করুন। এই সমস্ত কিছু একটা মানুষ যখন বারবার দেখে, খুব স্বাভাবিকভাবেই তার মনে এটা গেঁথে যায় যে নারী মানেই স্বাধীনতা আর পুরুষ মানেই বাধা। এগুলো হচ্ছে আইডিওলজিক্যাল ইকোসিস্টেম। শিক্ষা প্রতিষ্ঠান, মিডিয়া কর্পোরেশন, এনজিও, ফান্ডিং বডি, গ্লোবাল পলিসি, এই সবগুলো একই লিবারাল সেকুলার ওয়ার্ল্ড ভিউ বহন করে।